শিশু রামিসা হত্যা ধর্ষণ মামলার রায় আগামী ৭ জুন। দুই আসামি সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের। ভারত থেকে বিএসএফ এর 10টি পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। চাঁপানবাবগঞ্জের ওপারে জড়ো করা হয়েছে আরও 28 জনকে। ভারত পাকিস্তান নয়, নিজ বলয়ে থাকবে বাংলাদেশ। পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কে নিজ স্বার্থে গুরুত্ব জানালেন দুই মন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়ে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু বিশ্ব পরিসরে তোলার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। শাহজালালে থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সঙ্গে চুক্তি 19 জুলাই। হজযাত্রীদের লাগেজ কাটার প্রমাণ পায়নি তদন্ত দল। এবং রাজধানীতে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখার কর্মকর্তাদের কলম বিরতি। বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো সবের বিস্তারিত। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলার রায় 7 জুন। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলার যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে হাজির করা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে চলে শুনানি। এ সময় আসামি স্বপ্না হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নেওয়া হয় হাসপাতালে। এতে সাময়িক বন্ধ থাকে বিচার কাজ। পরে সুস্থ হলে তাকে আবারও আদালতে নেওয়া হলে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এ সময় বিচারক মামলার 16 সাক্ষীর দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ ও বিভিন্ন আলামত আসামিদের সামনে তুলে ধরেন। দর্শকের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন আমাদের সহকর্মী তসলিম হোসেন রনি। রনি, কিছুক্ষণ আগেই জানানো হলো যে 7 তারিখে সেটার বিচারে রায় দেয়া হবে এবং দুই আসামি নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তির বিষয়টা নিশ্চিত থাকবে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রঞ্জু, কিছুক্ষণ আগেই রামিসা হত্যা মামলার রায়ের দিন ধার্য হয়েছে আগামী 7 জুন রবিবার। রাষ্ট্রপক্ষ তার সকল যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সাক্ষীদের সকল তথ্য উপস্থাপন করে এই মামলার সাজার আবেদন করেন। সর্বোচ্চ সাজা তিনি আদালতের কাছে দাবি করেন। এদিকে আসামিপক্ষ ন্যায় বিচার চেয়ে উচ্চ আদালতে আপিল করার একটা চেষ্টা করবেন বলে আদালতকে জানান। কিন্তু রামিসা হত্যা মামলার এই রায় 7 জুন কার্যকর করা হয়েছে এবং খুব দ্রুত সময় 16 জন সাক্ষী শেষ হওয়ার মধ্যে দিয়ে এই রায়ের তারিখ ঘোষণা করা হয় আগামী 7 জুন। এই বিষয়ে আমরা সরাসরি রাষ্ট্রপক্ষের যে কৌশলী আছে ওনার কাছে যদি একটু যে উনি সরাসরি কথা বলছেন, আমরা সেখানে দিয়ে দিই। প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন, একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসাবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং 2 নম্বর আসামির সহায়তায় 1 নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই 3 ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 9-এর অধীন পরিতব্য 30 এবং পেনাল কোডের 201 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। ইতোমধ্যে আমি বলেছি। ধন্যবাদ।
বাংলাদেশের কিছু কোশ্চেন করে একই টাইপের কোশ্চেন। রনি, আপনাকে ধন্যবাদ। মৃত্যুফাদে রূপ নিয়েছে আদ্দিন হাসপাতাল। 2017 সাল থেকে ফায়ার সার্ভিসের অগ্নি ঝুঁকির তালিকায় একাধিক রেড নোটিশ দেয়া হলেও পরোয়া করেনি কর্তৃপক্ষ। 2023 সালের পর নবায়ন করা হয়নি ফায়ার লাইসেন্স। সবশেষ 2026 সালে সেফটি প্ল্যান গ্রহণের নোটিশ দেয়া হলেও গা করেনি হাসপাতাল প্রশাসন। আদ্দিন হাসপাতাল, প্রতিদিন এখানে চিকিৎসা নেন হাজারো মানুষ। তবে বহুতল এই ভবনটিকে 2017 সাল থেকেই ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে ফায়ার সার্ভিস। গত বছর 23 আগস্ট ফায়ার সার্ভিসের বিশেষ পরিদর্শনেও মেলে গা শিউরে ওঠার মতো চিত্র। এত বড় হাসপাতালে নেই জরুরি নির্গমন পথ বা ফায়ার এক্সিট, নেই স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্মও। এসবেও পরোয়া নেই হাসপাতাল কর্তৃপক্ষের। 2023 সালের পর নবায়ন করেনি ফায়ার লাইসেন্স। এবছর দেয়া সেফটি প্ল্যানের নোটিশও গ্রহণ করেননি তারা। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। পরবর্তীতে 2023 সালের পর থেকে আমাদের পরিদর্শনে আমরা তাদের এই কমপ্লায়েন্সগুলোর পাইনি। সেই প্রেক্ষিতে গত 3 বছর যাবৎ, মানে 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটিও নবায়ন করা হয়নি। এখানেই শেষ নয়, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই হাসপাতালের ভেতরে চলছে বাণিজ্যিক বেকারি। নেই পর্যাপ্ত ফায়ার ফাইটিং পাম্প, এমনকি বেসমেন্ট বা আইসিইউ এলাকায় রাখা হয়নি ভেন্টিলেশন ব্যবস্থা। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ নয়। রেড নোটিশ বা সতর্কবার্তা কোনো কিছুরই তোয়াক্কা করেনি কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের পক্ষ থেকে ফায়ার সেফটি প্ল্যান যেটা আমাদের বাহিনী থেকে নেওয়ার কথা, এই বিষয়ে কোনো ধরনের প্ল্যান তাদের নেওয়া ছিল না। এ বিষয়ে বেশ কয়েকবার তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। সর্বশেষ জানুয়ারি 2026 মাসেও তাদেরকে নোটিশ প্রদান করা হয়। অদ্যাবধি তাদের পক্ষ থেকে এই বিষয়ে সেফটি প্ল্যান গ্রহণ করার বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি। ফায়ার সার্ভিসের এই হুঁশিয়ারির পর হাসপাতাল কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করে নাকি আইনি ব্যবস্থার মুখোমুখি হয়, এখন সেটি দেখার অপেক্ষায়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বিভিন্ন সীমান্তে বিএসএফের 10টি পুশিন রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাতের আধারে লোক জড়ো করে এসব পুশিনের চেষ্টা চালানো হয়। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীও। রাতের আধারে সীমান্তে বিজিবির কড়া প্রহরা, সাথে আছেন এলাকাবাসীও। তারা রুখে দিয়েছেন বিএসএফের পুশিনের চেষ্টা। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গত 24 ঘণ্টায় ঝিনাইদহ, জয়পুরহাট, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তের অন্তত 10টি পয়েন্টে রাতের আধারে লোক জড়ো করে বিএসএফ। এরপর পুশিনের চেষ্টা চালায় তারা। তবে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আমরা অলরেডি বিএসএফ এর সাথে যোগাযোগ করেছি, যাতে করে তারা আমাদের কূটনৈতিকভাবে যোগাযোগ করে যদি বাংলাদেশি নাগরিক হয় হস্তান্তর করার জন্য। আদারওয়াইজ আমরা কোনোভাবেই তাদের এই পুশিনকৃত এই 28 জনকে গ্রহণ করতে পারবো না। আমরা এই এলাকার জনগণকে নিয়ে বিজিবি এই অত্র এলাকা পাহারা দিচ্ছে। সীমান্ত সুরক্ষার জন্য যা কিছু প্রয়োজন বিজিবির পক্ষ থেকে মহাপ্রশাসক নির্দেশনা অনুযায়ী আমাদের সবকিছুই আমরা করছি। সীমান্ত সুরক্ষার জন্য যা প্রয়োজন সকল কিছুই আমরা ইনশাআল্লাহ করছি। স্থানীয়রা বলছেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির সাথে আছেন তারা, রাত জেগে দিচ্ছেন পাহারা। বিজিআর যখন বাধা দেয় তখন তার কাটা থেকে সরে যায়, আবার ঘিরে ধীরে ধীরে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি হওয়ার সময় আসে ঘিরে। তার কাটাটা যদি 150 গজের ভিতর দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। সীমান্তবর্তী এলাকায় আমরা দাঁড়াচ্ছি, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় আমাদের উপরে কি একটা চলে আসে বিপদ। এর আগে বুধবার যশোর সীমান্তের ওপারে শূন্য রেখায় 3 দিন আটকা ছিলেন কয়েকজন। পরে বিজিবির বাধায় তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই মুহূর্তে সীমান্তের কি পরিস্থিতি সেটা জানবো। আমাদের সহকর্মী জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত আছেন জয়পুরহাট থেকে সহকর্মী আল মামুন এবং মাহমুদুল হাসান তুষার। শুরুতে আল মামুনের কাছ থেকে জানতে চাইবো যে সেখানে সীমান্তের কি পরিস্থিতি, কাঁটাতারে বেড়া থাকার পরও সেখানে কি করে পুশিন হচ্ছে, বিজিবির কি অবস্থান একটু জানাবেন।
রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমরা গত কয়েকদিন থেকে কিন্তু লক্ষ্য করছি সারা বাংলাদেশে পুশিনের যে ঘটনাটি সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাট জেলায় ২৬ কিলোমিটার জায়গা রয়েছে, যেটি সীমান্ত রয়েছে ২৬ কিলোমিটার জায়গা জুড়ে, যেটি জয়পুরহাট ২০ বিজিবি এবং নওগাঁর যে ১৪ বিজিবি, এই যে দুটি ব্যাটালিয়ন কিন্তু তারা দেখভাল করে এই জয়পুরহাটের ২৬ কিলোমিটার যে পথ। আমি গতকালকেও আপনাদেরকে জানিয়েছি যে গতকালকে আমরা সীমান্তে ছিলাম। গতকালকে সীমান্তের যে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে বিজিবি বিএসএফের যে সমস্যাটি হয়েছিল, সেটি প্রায় কিন্তু তারা মাঝে মাঝেই বেড়া দেওয়ার চেষ্টা করে এবং বেড়া দিয়েও ফেলে। তারপর পরই কিন্তু বিএসএফ বেড়া দেয়, বিজিবি বাধা দেয়। মাঝে মাঝে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তবে জয়পুরহাটে কিন্তু গত কয়েকদিন এখন পর্যন্ত পুশিনের ঘটনা কিন্তু আমরা কোনো খবর পাইনি। তবে এখানকার বিজিবির যিনি জয়পুরহাট ২০ বিজিবির যিনি সহকারী পরিচালক এডি রয়েছেন ইমরান হোসেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা এই যে তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। সেই সাথে তিনি যেটি বলেছেন যে তারা মাইকিং করছেন এবং জনগণকে সচেতন করছেন, এবং স্থানীয়দের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু এক পর্যায়ে আতঙ্কের মধ্যেই তাদের যে সীমান্তে মানুষগুলো তারা কিন্তু বসবাস করছেন। তারা বলছেন যে কখন কি হয় না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যেই দিন পার করছেন বলেই আমরা কিন্তু স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু জোরালো ভাবেই কিন্তু তারা কিন্তু নিয়েছে, এবং তারা সীমান্তের যে জায়গাগুলো রয়েছে জয়পুরহাটের সেগুলিতে টহল অব্যাহত রেখেছে। সব মিলিয়ে যদি বলা যায় যে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো পুশিনের ঘটনা কিন্তু এখনো ঘটেনি। তো এই ছিল জয়পুরহাটের সীমান্তের এখনকার মতো সর্বশেষ খবর। রঞ্জু। আল মামুন, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, মাহমুদুল হাসান তুষার। তুষারের কাছ থেকে জানতে চাইবো চাঁপাইনবাবগঞ্জের কি পরিস্থিতি, সেখানে কেউ পুশিন হয়ে আসলো কিনা, বিজেপি কি বলছে জানাবেন। রঞ্জু, যেমনটি সহকর্মী আল মামুন জানাচ্ছিলেন, চাঁপাই নবাবগঞ্জে গত কয়েকদিন থেকে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকাল থেকে জানাচ্ছিলাম আপনাদের। এটার পরও আজকে ঠিক আনুমানিক ১১টার সময় নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক আমাদেরকে সাংবাদিকদের জানান যে আনুমানিক ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবেড়ি সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে পুশিন করার চেষ্টা করা হয়। সেই মুহূর্তে বিজিবি টহল দল সেখানে যায় এবং তিনারা চিহ্নিত করেন প্রায় ২৮ জন শূন্যরেখায় অবস্থান করছেন। তার মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। এই শূন্যরেখার এপাশে বিজিবি কঠোর অবস্থান ধরে রাখে। তারা এপাশে আসার ব্যাপারে তারা আসতে দেয় নাই। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে ২৮ জন যারা পুশিন করার চেষ্টা করা হচ্ছিল বিএসএফ এর পক্ষ থেকে, তারা শূন্যরেখায় অবস্থান করছে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক তিনি জানাচ্ছিলেন যে এলাকাবাসী এবং বিজিবি স পর্যাপ্ত পরিমাণে তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং এলাকাবাসীর সাথে নিয়ে বিজেপি সীমান্ত পাহারা দিচ্ছেন। আ আ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানাচ্ছিলেন যে তিনাদের পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হোক বা যেভাবে হোক, যদি তারা বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে তাহলে তাদেরকে হস্তান্তর, আর না হলে কোনোমতেই বাংলাদেশে প্রবেশ করতে দিবে না, এমনটি জানিয়েছে বিজিবি। পাশাপাশি এলাকার বাসীর সাথে আমরা কথা বলছিলাম। তিনারা বলছিলেন যে এই ধরনের পুশিনের কারণে এলাকাবাসী আতঙ্কে আছে এবং তারা চাইছে এটা যেন দ্রুত সমাধান হয়। এই ছিল রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আমরা দেশের যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেগুলোর খবর আমাদের দর্শকদের জানাবার চেষ্টা করছিলাম। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন সুজিত। সুজিতের কাছ থেকে জানতে চাইবো, বাংলাদেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে, পুশিন হয়ে কে বা কারা আসে। পশ্চিমবঙ্গর ওই পাশ থেকে বা স্থানীয় যে প্রশাসন আছে তারা এই বিষয়ে কি বলছেন? দেখুন, প্রশাসনের তরফে কিন্তু সেই অর্থে প্রেস ব্রিফ দেওয়া হয়নি কোনো রকম। তবে যে প্রেস ব্রিফ শেষ পর্যন্ত ছিল সেটাতে কিন্তু যে হোল্ডিং সেন্টারে রাখার বিষয় সেটা কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ ভারতীয় নয়, অথচ যারা অনুপ্রবেশকারী হিসাবে এদেশে ছিল তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং সেই হোল্ডিং সেন্টার থেকে তাদের তথ্য যাচাইয়ের পর তাদের কিন্তু নিজ নিজের দেশে ফেরত পাঠানো হবে। সেক্ষেত্রে শেষ যে খবর দেওয়া হয়েছিল সেক্ষেত্রে
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠা সরকার তারা বলেছিল যে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু বাংলাদেশী, কিন্তু বাংলাদেশ সরকার বলছেন বাংলাদেশিরা অনুপ্রবেশের সঙ্গে যুক্ত নয় বা অনুপ্রবেশকারী হিসাবে সবাই নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তাদেরকে নেবে কিনা সেটা কিন্তু তাদের তথ্য যাচাইয়ের পরেই কিন্তু সম্ভব হবে। তবে এক্ষেত্রে বিএসএফ এর তরফে যেটা করা হচ্ছে যে এই হোল্ডিং সেন্টার যাদের রাখা হয়েছে তাদেরকে তথ্য যাচাই করা হচ্ছে, তারা কোন দেশের নাগরিক এবং সেই দেশের নাগরিক হলে তার সমস্ত প্রমাণপত্র রাখা হচ্ছে এবং সেটা ডিজিটালি স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করার পর যে ঠিকানা পাওয়া যাচ্ছে সেই ঠিকানা অনুসারেই বিএসএফ এর তরফে বিজেপিকে জানানো হচ্ছে যে এই ঠিকানা রয়েছে, সেই ঠিকানা বিজেপি কনফার্ম করলে তবেই কিন্তু বিজেপির হাতে তাদেরকে তুলে দেওয়া হবে। আপাতত যাদেরকে তুলে দেওয়া যাচ্ছে না বা ঠিকানা কনফার্ম করা যাচ্ছে না তাদেরকে কিন্তু হোল্ডিং সেন্টারেই রাখা হবে এবং এই মুহূর্তে যে হোল্ডিং সেন্টার গুলো থেকে বেশি যাওয়ার প্রবণতা রয়েছে সেটা হচ্ছে বসিরহাট সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে ভোমরা সীমান্ত এবং এদিকে পেট্রাপোল সীমান্ত যেটা রয়েছে ভারতের সেটার বাংলাদেশের সীমান্ত রয়েছে ঘোজাডা বাংলাদেশের সীমান্ত রয়েছে যে যশোর জেলা পড়ছে সেই যশোর জেলা অর্থাৎ বেনাপোল সীমান্ত। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে সেখানে বিএসএফ এর যেমন সতর্কতা রয়েছে তেমনি যারা বিজিবি রয়েছে তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং পাশাপাশি তথ্য যাচাইয়ের পর তারা কোন দেশের নাগরিক সম্পূর্ণ হলেই তাদেরকে কিন্তু সেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। সুজিত, আপনাকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাউকে শত্রু বানাতে চাননি, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়েছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই ভারত পাকিস্তান নয়, নিজেদের বলয়েই থাকবে বাংলাদেশ, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তথ্যমন্ত্রী বলেছেন পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কে নিজ স্বার্থেই গুরুত্ব দেবে ঢাকা। রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী। এতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, নানা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তেই পা ফেলছে সরকার, স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নেবে না। এখন যখনই কোনো কথা আমাকে অ্যাসেম্বল করার কথা বাধা দিবে, এমন কোনো কথা যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো এটা বিরাট ব্যাপার সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে, এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়ব তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বিভাজনের পথ পরিহার করবে তার দল। কোনো নির্দিষ্ট দেশের বলয়ে না থেকে অনুসরণ করবে নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, সব দলকে সঙ্গে নিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটবে বিএনপি। আজকে অত্যন্ত আশার কথা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কারখানাগুলোর বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টিভেন লিলার। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে হয় এই সাক্ষাৎ। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন, পাশাপাশি বিভিন্ন কাজের অগ্রগতি নিয়েও কথা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় যোগ দেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এ সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভাটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সম্পন্ন হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হবার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকাল 9টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। গত 2 জুন জাতিসংঘে সাইপ্রাসকে হারিয়ে 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়াকে দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যাবে। তবে এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে তাকে। নাইমা আবির জানাচ্ছেন বাকিটা। His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. 4 দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের প্রতিনিধি। 1 বছরের জন্য বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক আলোচনার এই প্ল্যাটফর্মের নেতৃত্ব দিবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। I thank the President-elect of the General Assembly. যে পরিষদে বৈশ্বিক শান্তি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে দেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে এটা একটা কূটনৈতিক অর্জন, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যে ভাবমূর্তি, পার্টিকুলারলি বাংলাদেশে যে একটা বড় ইলেকশন হলো ফেব্রুয়ারিতে, তার পরবর্তীতে বাংলাদেশের যে বৈশ্বিক অবস্থান এবং বাংলাদেশের যে কূটনৈতিক অবস্থান, সেই জায়গাতে নিশ্চিতভাবে একটা বড় রকমের পজিটিভ ইমপ্লিকেশন থাকবে। নির্বাহী ক্ষমতা না থাকলেও সাধারণ পরিষদের সভাপতির পদটি বৈশ্বিক এজেন্ডা নির্ধারণ, সদস্য রাষ্ট্রের মধ্যে সমন্বয় ও আন্তর্জাতিক ইস্যুতে বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যার মতো বিষয়গুলো বৈশ্বিক পরিসরে তুলে ধরায় ভূমিকা রাখতে পারবেন খলিলুর রহমান। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে উনি জাতিসংঘ সাধারণ পরিষদটি আলোচিত হতে পারে, অথবা নানান ধরনের গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টস হয়, সেখানে আমাদের মনে হয় যে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যেন ক্লাইমেট ইস্যু কিংবা রোহিঙ্গা ইস্যু এগুলো যেন চাপা পড়ে না যায়, অর্থাৎ যেহেতু তার ওই একক এখতিয়ার রয়েছে এজেন্ডা সেটিংস এর ব্যাপারে, সেক্ষেত্রে এগুলো এখন বারবার ঘুরে ফিরে আসবে এই 1 বছরে। এমন এক সময় তিনি দায়িত্ব নিচ্ছেন যখন বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি তৈরি হয়েছে আস্থার সংকট। সেক্ষেত্রে এসব চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাকে। এই সুপার পাওয়ার গুলো কিন্তু আপনাকে এক ধরনের প্রেশারের মধ্যে রাখবে এবং সে চাইবে তার যে স্টেটের যে এজেন্ডা রয়েছে সেগুলো এক্সিকিউট করাতে, অর্থাৎ প্রেসিডেন্টকে দিয়ে কিংবা সাধারণ পরিষদের সভাপতিকে দিয়ে। কাজেই সেই জায়গায় কিন্তু তার বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সেপ্টেম্বরে দায়িত্ব নেবেন খলিলুর রহমান। তার ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকারের মতো বিষয়গুলো। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে সারা দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় শিক্ষামন্ত্রী আগামী 3 মাসের মধ্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সে লক্ষ্যেই এসব আয়োজন বলেও জানান ববি হাজ্জাজ। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিষয় নিয়ে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারে। সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। বাংলাদেশের একটি স্কুলেও
সেখানে ভবনবিহীন থাকবে না, একটি স্কুলে মিড ডে মিল ছাড়া থাকবে না, একটি বালক বালিকা শিক্ষার্থী ও ড্রেস ছাড়া থাকবে না, এবং তাদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা দেওয়া হবে। শাহজালালে থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সঙ্গে চুক্তি সই 19 জুলাই জানালেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সরকারের সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে হজযাত্রীদের লাগেজ কেটে উপহার সামগ্রী চুরির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের দাবিকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে। তদন্তে দেখা যায় গত 2 জুন জেদ্দা থেকে আসা বিশেষ হজ ফ্লাইটের 830টি লাগেজের মধ্যে মাত্র 5 থেকে 6টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় ছিল। যাত্রীদের অভিযোগ অনুযায়ী ব্যাগে থাকা জমজমের পানি, খেজুর ও কিছু প্রসাধনী সামগ্রী অনুপস্থিত ছিল, তবে কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি। তদন্তে আরও জানা যায়, সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে বহন করা জমজমের পানি বা প্রসাধনী জব্দ করতে লাগেজ খুলে বা কেটে থাকে। ঢাকা বিমানবন্দরের সিসিটিভি ফুটেজেও কোনো ধরনের চুরি বা মিসহ্যান্ডেলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপানের চুক্তি জন্য আমরা আরএফপি অলরেডি প্রদান করেছি এবং তারাও খুব দ্রুততম সময়ে কাজ করছে। তাদেরকে 42 দিনের যে একটা সময় বেঁধে দেওয়া আছে, তাদের 19 জুলাইয়ের মধ্যে চুক্তিটা হবে এবং আমরা ইন্টারনালি আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু আর্লি করা যায়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকটির কয়েকটি শাখার কর্মকর্তারা 1 ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা গ্রাহকদের সেবা দিচ্ছেন। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এদিকে আজও মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি সহ ব্যাংকটির কর্মকর্তাদের 1 ঘন্টার কলম বিরতির আহ্বান জানান। এই ব্যাংকটি যদি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সরকার দেশ পরিচালনা করতে পারবে না। ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় কলম বিরতি পালন করতে দেখা গেছে কর্মকর্তাদের। এ সময় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে। তবে সকাল 11টার পর লেনদেন স্বাভাবিক হয়। তারা এটা ডাক দিছে, ব্যাংক কর্তৃপক্ষ এটা মানে কর্মবিরতি দেয়, মানে সাধারণ জনগণ এটা দিয়েছে। এখানে আমরা একটা চেক জমা দিয়েছি 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরে ফেলতাম, সেখানে আধা ঘন্টা ওয়েট করতেছে অনেক ক্ষেত্রে। কর্মঘণ্টা লস হচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নও সমস্যা হচ্ছে। এটা জরুরি পরিস্থিতিতে সবাইকে দেখা দরকার, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি পালন করা হচ্ছে না। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা ইসলামী ব্যাংক, তাই না? শরীয়র উপরে এটা প্রতিষ্ঠিত। শরীয়র বিধানকে আমি 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টার ইনকামই তো আমার হারাম হয়ে যাবে। সুতরাং আমাকে যদি সেবা নিতে কেউ আসে, আমাকে সেবা দিতে হবে না। সুযোগ আসলে আমাদের যে বিধি মোতাবেক আছে সেভাবে সেটা দেখা। ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত সমাধান করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান মাসুদ খান। এছাড়া 3 জন কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পরিচালক তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কমিশনাররা আজ বিএসইসিতে যাওয়ার কথা রয়েছে তাদের। এর আগে সকালে খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই সঙ্গে 4 জন কমিশনারও পদত্যাগ করেছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন কমিশন নিয়োগ দিয়েছিল। রাজধানী তেজগাঁওয়ে নাসা নিট, নাসা অ্যাপারেলস ও নাসা ওয়েস্টার্ন ড্রেস 3 পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকা প্রধান সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে তৈরি হয় যানজট। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তেজগাঁও গুলশান লিক রোডে অবস্থিত নাসা গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। শ্রমিকরা জানান, ঈদের ছুটির পর 1 জুন তাদের কারখানা খোলার কথা ছিল, কিন্তু এসে দেখেন অফিসে স্থায়ী বন্ধের নোটিশ। গত মাসের বেতন ও আনুষঙ্গিক ভাতা না দিয়ে আকস্মিক কারখানা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। এমত অবস্থায় গত মাসের বেতন, অন্যান্য ভাতাসহ নীতিমালা অনুযায়ী আগামী 3 মাসের বেতন দাবি করেন আন্দোলনকারীরা। এ অবস্থায় তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এর আগেও এভাবে আকস্মিক নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল নাসা গ্রুপের বেশ কিছু প্রতিষ্ঠান। কারখানা বন্ধের বিষয়ে জানতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীরা জানান, প্রতিষ্ঠানটির কর্তারা 10 দিন ধরে সেখানে আসছেন না। ছুটি দিয়ে আসে দেখি গেট তালা মারা। আমরা তো কোনো কারো ক্ষতি করিনি। আমাদের বকেয়া বেতন আছে, সুইট টাকা আছে, এরিয়া বেতন আছে, এবং অফিস বন্ধ করলে আমাদের যে বেনিফিট চার্জ ওটা দেয় না, কিচ্ছু জানান আমাদেরকে। আমরা আমাদের টাকা না নিয়ে এখান থেকে এক চুল পরিমাণ লড়বো না। বন্ধ করে সমস্যা নাই, কিন্তু আমরা যারা পাবো কর্তব্য আমরা পাওনা দানা বুঝাই দিয়ে দেখ। কতদিন ধরে কেউ আসছেন না? প্রায় 10 দিন। কথা বলা নিষেধ, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। আগামী অর্থ বছরে অর্থনীতিতে গতি ফিরিয়ে 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার চায় 2034 সাল নাগাদ অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থাৎ দ্বিগুণ করতে। অর্থনীতিবিদরা মনে করেন 8 বছরে জিডিপি দ্বিগুণ করতে যে বিনিয়োগ লাগবে তার জন্য প্রয়োজন ব্যাপক সংস্কার। সতর্ক থাকতে হবে হাসিনা সরকারের মতো পরিসংখ্যান জালিয়াতির বিষয়েও। মুন্নাফ রশিদের বিশেষ প্রতিবেদন। দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক লুট আর উচ্চ মূল্যস্ফীতির চাপে দুর্বল হওয়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া বিএনপি সরকার। সেই দুর্বলতা আরও বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট। যদিও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য আছে সরকারের। অর্থ মন্ত্রণালয়ের এক প্রক্ষেপণ বলছে, চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি হবে $502 বিলিয়ন, যা 2028-29 অর্থবছরে বেড়ে হবে $639 বিলিয়ন। অতীতের যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এগুলো থেকে বের হয়ে আসব, এবং সেই জন্যই বাস্তবসম্মতভাবে প্রাক্কলন করে তার উপরে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা করলে সেই পরিকল্পনাটাও সঠিক হবে, বাস্তবায়নটাও আমার মনে হয় বাস্তবসম্মত হবে। পূর্ণ ধারাবাহিকতায় যায় যে আমরা একটা ইনফ্লেটেড নাম্বার দিব বাজেটকে জাস্টিফাই করার জন্য। তার আলোকে যদি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখি, তাহলে যে কোনো সরকারই দীর্ঘমেয়াদে গিয়ে একই ধরনের সমস্যায় পড়বে যেটা আগের সরকার পড়েছে। চলতি অর্থবছরের জন্য সরকার সংশোধিত লক্ষ্যমাত্রা 5% ধরলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে এটি হতে পারে 4.7%। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি আরও কমিয়ে পূর্বাভাস দিচ্ছে 4%, যেখানে বিশ্বব্যাংক এর চেয়েও কমিয়ে বলছে 3.9%। এদিকে সরকার আশা করছে প্রবৃদ্ধি বেড়ে 2028-29 অর্থবছর নাগাদ 7.5%-এ দাঁড়াতে পারে। খুবই দুরূহ হবে এটা অর্জন করা, কারণ আমরা দেখেছি আমাদের তো BBS এর ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ রেট আছে। ভিত্তিটা ঠিকমতো আমরা ধরতে না পারি, তাহলে এর উপরে যে প্রজেকশনগুলি করা হচ্ছে যে আমরা এটা 6.5 নিয়ে যাব, 7 নিয়ে যাব, তারপর 7.5 নিয়ে যাব, সেখানেও কিন্তু তাহলে হিসাবগুলো তখন আবার নড়বড়ে হয়ে যায়। 3%, 4% জাস্টিফাই করা সম্ভব। প্রবৃদ্ধি কতটা হবে সেই অনুযায়ী আমরা বাজেটটা করার চেষ্টা করব না, বাজেটটা ঠিক করার পরে আমাদের দেখাতে হবে যে আমাদের এতটুকু প্রবৃদ্ধিতে জাস্টিফাই করা যায়। তবে বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। স্থানীয় বিনিয়োগের অন্যতম সূচক বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মার্চে 4% ঘরে নেমে এসেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। যদিও 2025 সালে আগের বছরের তুলনায় বিদেশি বিনিয়োগ বেড়েছিল 39%। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। পশুর মাংস আমদানির পরিকল্পনা নেই, তবে সরকার রপ্তানি বাড়াবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে ঘাসের উৎপাদন বৃদ্ধি নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ চুক্তির পরিকল্পনা রয়েছে। পশুর উপর যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ রোধে আগামীতে খামারিদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে প্রতিমন্ত্রী দেশের বাজারে মাংসের দাম কমাতে সরকার চেষ্টা করছে বলেও জানান। এ সময় কোরবানি প্রসঙ্গে বলেন, এবার মোট 93,67,418টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক 23,51,666টি পশু কোরবানি হয়েছে। সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায় এবারের ঈদুল আজহার পশুর চাহিদা মেটানো সম্ভব হয়েছে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। কুরবানির পশুর কোনো আপনার সংকট হয় না, যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী আমাদের খামারিরা যাতে আরও বেশি করে উৎপাদন করে, এই খামারিতে যাতে পশু লালন পালন করে সেই ব্যাপারে তারা যাতে আরও উৎসাহিত হয় এবং দেশের চাহিদা মিট আপ করে যাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সেইভাবে আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। কুমিল্লায় 13টি গ্রামের আবাসন সমস্যা সমাধানের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন 13টি গ্রামের মানুষ। তারা অবরোধ করেন মহাসড়ক, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় দীর্ঘ যানজট। এ সময় সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 13টি গ্রামের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সহিংস কর্মসূচি পালন করেছে নর্থ সাউথের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভয় বা অনিরাপত্তা নয়, বরং একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের অভিযোগ, নারী নিরাপত্তার প্রশ্নে এখনও নানা ধরনের উদ্বেগ ও চ্যালেঞ্জ রয়েছে, যা দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সব পক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধিতে জোর দেন তারা। ক্যাম্পাসগুলোতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে কোনো কর্মক্ষেত্রে মেয়েরা অনেক বেশি হ্যারাসের শিকার হচ্ছে। আমি চাই না যে আমার দিক থেকে আমার মা বোনরা কষ্ট পাক। নিরাপদ ক্যাম্পাস চাই যাতে আমরা সেফলি এখানে যাওয়া আসা করতে পারি। বন্ধু বান্ধবী সবাই মিলে একটি নিরাপদ, বৈষম্যহীন এবং মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস চাই। এদিকে 6 দফা দাবিতে নানা জায়গায় বিক্ষোভ করেছে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকালে ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। বিসিএস স্বাস্থ্যের চাকরিতে বয়সসীমা 40, বেতন 30,000 করা সহ 6 দফা দাবি জানান তারা। দাবি না মানলে দেন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। শাস্তিযোগ্য অপরাধ হয়, এটাতে মধ্যযুগীয় কৃতদাস হয় না। আপনি কি আমাদেরকে কৃতদাস ডাক্তারের মধ্যে একমাত্র। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে এবার সত্যি হলো ভাঙনের শঙ্কা। বিধানসভার বিরোধী দলীয় নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেসের ঘোষণা দিলেন 58 জন বিধায়ক। তাদের ঘোষণার পর নতুন তৃণমূলকেই বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বিধানসভা। এর মধ্য দিয়ে মূলত ভেঙে গেল 1998 সালে কংগ্রেসের সঙ্গে বিরোধ করে বা বিদ্রোহ করে গড়ে ওঠা মমতার দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দলের সব শাখা কমিটি ভেঙে দিয়েছেন মমতা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ঘরে বাইরে ঝড়ের কবলে তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেই প্রতিশোধ পন্থা শুরু করেছে বিজেপি সরকার। প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে তৃণমূল নির্মূল অভিযান, আটক হচ্ছেন নেতাকর্মীরা। সবশেষ বিপর্যয়ের শুরুটা বিধানসভায় বিরোধী দলীয় নেতা নির্বাচন নিয়ে। মমতা মনোনয়ন দেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই সিদ্ধান্তে বেঁকে বসেন অধিকাংশ বিধায়ক। তারা সমর্থন করেন একসময় সিপিআইএম ও পরে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। মমতা নিজে এই পদে থাকতে পারবেন না, কারণ তিনি জয়ী হননি। অন্যদিকে ঋতব্রতকে বহিষ্কার করেছেন মমতা। ফলাফল 80 জন বিধায়কের মধ্যে 58 জনের বিদ্রোহ।
বুধবার এই 58 জন বিধায়ক একটি নতুন তৃণমূল কংগ্রেসের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন তৃণমূলে কোনো নেতা নেই, এটি একটি টিম। তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। তাদেরই যাতে বিরোধী দলীয় নেতা বলে গণ্য করা হয় তা জানিয়ে বিধানসভার দপ্তরে একটি আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে নতুন তৃণমূল। নতুন তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এমন বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সব শাখা সংগঠন ও উপসংগঠন ভেঙে দিয়েছেন মমতা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পদধারী কোনো নেতা নেই, মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সংগঠনও নেই। সব মিলিয়ে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি অপেক্ষা করছে তাই এখন প্রশ্ন। ইফাদিরা, স্টার নিউজ। ভারত সফরের মধ্য দিয়ে কূটনৈতিক অর্জনের পথে হাঁটছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং লাই। 5 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন তিনি। মিয়ানমারের সীমান্ত যাতে দুই দেশের কারো জন্যই কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না করে সে বিষয়ে মোদীকে আশ্বস্ত করেছেন মিন অং। বিশ্লেষকরা বলছেন যে ভারতের চেয়ে মিয়ানমারের জন্যই বেশি গুরুত্বপূর্ণ ছিল এই সফর। এর মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্ক বিস্তৃত করার পথে হাঁটছেন মিয়ানমারের প্রেসিডেন্ট। ভারত ও মিয়ানমারের মধ্যে আছে 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ফলে এক দেশের পরিস্থিতি অন্য দেশের উপর সরাসরি প্রভাব ফেলে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেখানে নিরাপত্তা, অভিবাসন ও সীমান্ত বাণিজ্য প্রতিবেশী মিয়ানমারের সাথে গভীরভাবে জড়িত। 2021 সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং। গৃহযুদ্ধের মুখে পড়ে মিয়ানমার। হাজারো মানুষের মৃত্যু আর লাখো মানুষের বাস্তুচ্যুতির পর পরিস্থিতি চলে যায় সামরিক নিয়ন্ত্রণের বাইরে। এর প্রভাব পড়ে ভারতের সীমান্ত এলাকাতেও। মিয়ানমারের চীন রাজ্যের হাজারো মানুষ আশ্রয় নেয় ভারতের মিজোরাম ও মণিপুরে। গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সেনাপ্রধান মিন অং লাইং। ভোটের পর এই নির্বাচনকে গণতান্ত্রিক উত্তরণ হিসেবে দেখানোর চেষ্টা করেন তিনি। এবার শুরু হলো কূটনৈতিক সম্পর্ক উদ্ধারের চেষ্টা। এই চেষ্টার শুরুটা ভারত সফর দিয়ে। নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, মিয়ানমারের টেকসই গণতন্ত্র, গৃহবন্দী অং সান সুচির হালনাগাদ অবস্থা ও বহুদলীয় রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে ভারতীয় প্রধানমন্ত্রী। মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি যাতে দুই দেশের কারো নিরাপত্তায় ঝুঁকি তৈরি না করে সে বিষয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে ভারতকে আশ্বস্ত করেছেন মিন অং। এটি মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং এর জন্য একটি বড় অর্জন। এর মধ্য দিয়ে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করছেন। মিয়ানমারে ভারতের 3টি স্বার্থ আছে: উত্তর পূর্ব সীমান্তে স্থিতিশীলতা, অ্যাক্ট ইস্ট নীতির বাস্তবায়ন এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা। ভারত ও চীনের কৌশলগত প্রতিযোগিতার ক্ষেত্রেও মিয়ানমার গুরুত্বপূর্ণ। মিয়ানমারের মাধ্যমেই বঙ্গোপসাগরে প্রবেশ পথ পায় চীন, যা মালাক্কা প্রণালীর উপর চীনের নির্ভরতা কমায়। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ভারতের সীমান্ত পরিস্থিতিকেও বদলে দিয়েছে। গত কয়েক মাসে মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহ দমন করে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে ভারতের চূড়ান্ত লক্ষ্য একটি স্থিতিশীল মিয়ানমার। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ। অবশেষে হামলা বন্ধ করে যুদ্ধবিরতিতে রাজি হল ইসরায়েল ও লেবানন। এর ফলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বাধা কাটল। যদিও এই ঘোষণার মধ্যেও বৈরুতের কাছে ইসরায়েলি হামলায় মারা গেছে 9 জন, দক্ষিণ লেবাননে হামলা হয়েছে 17 বার। এদিকে ইরান যুদ্ধের সমাপ্তি টানতে একটি বিলের পক্ষে ভোট দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। ফলে ট্রাম্প চাইলেও আর যুদ্ধ দীর্ঘায়িত করতে পারছেন না। চলতি সপ্তাহেই ইরানের সাথে চুক্তির আশা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে বড় বাধা লেবাননে ইসরায়েলের এমন বর্বর হামলা। একথাই বারবার বলে আসছে ইরান। সবশেষ লেবাননের রাজধানী বৈরুতে হামলা ও সেনা অভিযানের হুমকি দেয় ইসরায়েল।
এরপরই তৎপর হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক হয় লেবানন ও ইসরায়েলের। ত্রিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প প্রশাসন জানায় সংঘাত বন্ধে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই বৈঠক যখন হয় তখনও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। বৈরুতের কাছে হামলায় নিহত হয় অন্তত 9 জন। দক্ষিণ লেবাননে 17টি হামলা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে। চুক্তি হতে পারে আগামী রোববারের মধ্যেই, তবে হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার। ট্রাম্প এমন দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তবে আলোচনার দরজা খোলা রয়েছে। হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আর কিছুই অর্জন করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 1 জন নিহত ও 60 জনেরও বেশি আহত হয়েছে। হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়। এই হামলাকে আত্মরক্ষা বলছে তেহরান। এমন পরিস্থিতিতে বিরোধী ডেমোক্র্যাট নেতৃত্বাধীন একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, যার লক্ষ্য কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ চলবে না। ওয়ার পাওয়ার রেজুলেশন নামে পরিচিত প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 215টি আর বিপক্ষে যায় 208টি। এই প্রস্তাব অনুযায়ী কংগ্রেস যুদ্ধ ঘোষণা না করলে বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে ট্রাম্পকে অবশ্যই ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। দর্শক, সংবাদ শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। লড়াই এখন ভালো মশা বনাম খারাপ মশার। খারাপ মশার সাথে লড়াই করতে টেক জায়ান্ট গুগল এবার তৈরি করেছে এক বিশেষ ধরনের ভালো মশা, যা খারাপ মশা দমনে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছাড়া হবে মোট 6 কোটি ভালো মশা, যারা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা আর ম্যালেরিয়ার জীবাণুবাহী যে মশাগুলো রয়েছে তাদের নিজেরাই নিয়ন্ত্রণ করবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার অনুমতির অপেক্ষায় এখন গুগল। 3 কোটি 20 লাখ মশা ছাড়া হবে ক্যালিফোর্নিয়ায়, আর 3 কোটি 20 লাখ ছাড়া হবে ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রের এই দুটি অঙ্গরাজ্যে এই বিশাল সংখ্যক মশা ছাড়ার পরিকল্পনাটি টেক জায়ান্ট গুগলের। কিন্তু কেন, কি হবে মশা ছেড়ে? এডিস কিউলেক্স বা অ্যানোফিলিস, নাম যাই হোক, শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা আর ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগে লাখো মানুষের মৃত্যুর কারণ এই মশা। প্রজেক্টটির নাম ডিবাগ। নামটি এসেছে বাগ থেকে। বিষয়টি সহজে ব্যাখ্যা করা যায় এভাবে: ভালো মশা তৈরি করা, খারাপ মশাদের নির্মূল করা। খাঁটি বাংলায় কাটা দিয়ে কাটা তোলা। অনেকদিন ধরেই মশা নিয়ে গবেষণা করছে টেক জায়ান্ট গুগলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের সমন্বয় তারা একটি দল তৈরি করেছে, যারা কেবল মশা নিয়েই গবেষণা করে আসছেন। গবেষকরা গুগল প্রযুক্তির সাহায্যে এমন কিছু পুরুষ মশা উদ্ভাবন করেছেন যার দেহে ওলবাসিয়া নামের এক বিশেষ ব্যাকটেরিয়া আছে। এর ফলে ওই পুরুষ মশা স্ত্রী মশাদের সঙ্গে মিলিত হলেও কোনো বংশবিস্তার হয় না। পরিকল্পনা হলো মশার উপদ্রব বেশি এমন এলাকাগুলোতে ল্যাবে বড় করে তোলা পুরুষ মশাদের ছাড়া হবে। এই পুরুষ মশারা রক্ত খায় না, কামড়ায় না এবং কোনো রোগও ছড়ায় না। কিন্তু এর জন্য দরকার হবে মার্কিন প্রশাসনের অনুমোদন। এরই মধ্যে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএ এর কাছে আবেদন করেছে গুগল। আবেদনে বলা হয়েছে আগামী 2 বছরে ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় সর্বোচ্চ 1 কোটি 60 লাখ করে মশা ছাড়া হবে। তবে ইপিএ এর অনুমোদন এখনো মেলেনি। গুগলের ডিবাগ প্রকল্পটি সিঙ্গাপুরেও চালু করেছে। সেখানে সফলতাও মিলেছে। 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থার তথ্য মতে লক্ষ লক্ষ ওলবাসিয়া সংক্রমিত পুরুষ মশা ছাড়ার ফলে এডিস মশার সংখ্যা 80 থেকে 90% পর্যন্ত কমেছে। ডেঙ্গুর সংক্রমণের হার কমেছে 70%।
সিঙ্গাপুরে ডিবাগ চালুর সময় আমাদের লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে মশা উৎপাদন ও ছাড়ার প্রক্রিয়াকে আরও উন্নত করা। এশিয়ার অন্যান্য দেশে এই কর্মসূচি পৌঁছে দেওয়া, যেখানে বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় 70% বাস করে। সিঙ্গাপুরের সাফল্য আমাদের এই কর্মসূচি বিস্তারে আত্মবিশ্বাস দিয়েছে। তবে প্রকৃতির ওপর এমন হস্তক্ষেপের বিরোধী পরিবেশবিদরা। তারা বলছেন এমন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আগেও হয়েছে, কিন্তু এর সুদূর প্রসারী ফল কি হবে, বাস্তুতন্ত্রের অপরিবাহের কেমন প্রভাব পড়বে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। কাজী শাহরিন, স্টার নিউজ। এটাই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।